আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট ওএম সাবজেক্টে। আমরা লেকচার শিট একই শেষ করতে পারি না, এখানে অনেকগুলো অর্থাৎ মডিউল এ শেষ করতে পারি না, অনেকগুলো প্রশ্ন এখানে দেওয়া আছে। এবং আমি বলেছি যে এই অধ্যায় থেকে তিনটি প্রশ্ন থাকবে। তাহলে এই অধ্যায় যদি আমরা একটু গুরুত্ব দিয়ে পড়ি, একটা অধ্যায়, তাহলে আমরা তিনটা প্রশ্ন পাচ্ছি, 5টা প্রশ্ন আমাদের লিখতে হবে। হ্যাঁ, তাহলে কত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যদি 1 এবং 2 অধ্যায় দেখি যথেষ্ট, আমরা হয়তো 5টা প্রশ্ন পেয়ে যাবো 1-2 অধ্যায় থেকে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখব সাংগঠনিক আচরণের বিভিন্ন মডেল। সাংগঠনিক আচরণের বিভিন্ন মডেল আমরা এখানে আলোচনা করব। এটা আপনাদের সিলেবাস, সেটা আচ্ছা, এটা এখন পর্যন্ত আমাদের সাংগঠনিক আচরণের বিভিন্ন মডেল বা তথ্যসমূহ এটা আমাদের আসে নাই। হ্যাঁ, এখন পর্যন্ত আমাদের আসে নাই, এটা একটু খুব ভালো মতো দেখব। তো সাংগঠনিক আচরণের মডেল কি কি হতে পারে, এখানে আমরা যদি একটু দেখি। ব্যবস্থাপক যে পদ্ধতিতে চলে এবং সংগঠন যে অবকাঠামোর উপর প্রতিষ্ঠিত, দেখা যায় পুরো সংগঠন ও তার কর্মীরা প্রত্যক্ষ পরোক্ষভাবে সেই মতে চলে বা চলতে বাধ্য হয়, যা পরিশেষে সাংগঠনিক আচরণের মডেলে রূপে দেখা দেয়। যেহেতু সাংগঠনিক আচরণ বিষয়টি অত্যন্ত পরিবর্তনশীল এবং পুরোপুরি সংগঠনের নেতা এবং অনুসারীদের অবস্থার উপর নির্ভরশীল, তাই কোনো আদর্শ মডেল দ্বারা সাংগঠনিক আচরণকে ব্যাখ্যা করা সম্ভব নয়। তাই সাংগঠনিক আচরণের প্রধান প্রধান মডেলগুলো হচ্ছে স্বৈরতান্ত্রিক মডেল, মানে এখানে শুধু বস যেটা বলবে ওটাই হবে, আর কোনো বাইরে কোনো কথা চলবে না, স্বৈরতান্ত্রিক মডেল। তারপরে আছে তত্ত্বাবধানমূলক মডেল, সমর্থনমূলক মডেল, অংশীদারিত্বের মডেল। এই 4 ধরনের মডেল আমাদের জনপ্রিয়, বা 4 ধরনের মডেল বেশি দেখা যায়। তো স্বৈরতান্ত্রিক মডেল বলতে বুঝতে পারতেছেন যে এটা কি জিনিস। স্বৈরতান্ত্রিক মডেল মানে একক ব্যক্তি, অর্থাৎ এক ব্যক্তি কথা অনুযায়ী সবকিছু চলবে এখানে, তাই না? এখানে কোনো গণতান্ত্রিক মনোভাব নাই, অংশীদারিত্বের কোনো মনোভাব নাই এখানে। আচ্ছা, তাহলে এখানে স্বৈরতান্ত্রিকে বলা আছে, এটা হচ্ছে অটোক্রেটিক মডেল। এই মডেলে মূলত ম্যাকগ্রেগরের এক্স তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এক্ষেত্রে আদেশের ক্ষমতা নিচের স্তরে নেই, উপরের স্তরে শুধু এই আদেশ করতে পারে। কর্তৃত্ব সম্পূর্ণ আনুষ্ঠানিক, এ ক্ষমতা নিচের স্তরে যতটুকু হস্তান্তর করা হয় শুধুমাত্র সেটুকুই অধীনস্থরা পায়। এখানে যেটা বলা আছে, এটা বই পুস্তকের ভাষা অনুযায়ী বলা আছে, এত কিছু এইভাবে আপনি বলবেন না, শুধু স্বৈরতান্ত্রিক বলবেন। এখানে একক ব্যক্তি দ্বারা যেটা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়, এবং একক ব্যক্তির কথাই এখানে সর্বত্র। স্বৈরতান্ত্রিক বলতে যেটা বোঝেন, যে জিনিসটা, ওই জিনিসটা এখানে লিখবে। এখানে কর্তৃত্ব একজনের উপরই থাকে, সেটা হচ্ছে ব্যবস্থাপকের উপর বা মালিকের উপর বা যেটাই থাকুক না তার উপর থাকে। আনুগত্য, তার সংগঠনের কর্মীরা শুধু একজন মাত্র ব্যক্তির প্রতি আনুগত্য প্রকাশ করবে, এরকম কথা এখানে লিখবো। অর্থাৎ স্বৈরতান্ত্রিক বলতে যা বোঝায় সেটা আমরা এখানে লিখে দেবো। তারপর হচ্ছে তত্ত্বাবধানমূলক। এখানে স্বৈরতান্ত্রিক মডেলটা মূলত আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ডিফেন্সে বেশি ব্যবহার হয়, ডিফেন্সে আমরা সচরাচর বেশি ব্যবহার হয়, এবং কোনো এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানে আমরা অনেক সময় দেখি। আচ্ছা, তত্ত্বাবধানমূলক মডেল বা কাস্টোডিয়াল মডেল, এটা কিন্তু আবার ইংরেজিতে লেখা থাকে কাস্টোডিয়াল, এটা আবার ইংরেজিটা বাংলাতে লেখা থাকে আবার কাস্টোডিয়াল মডেল। তখন আপনি খুঁজে বেড়ালেও পাবেন না যে এই মডেল কোথায় আছে, তখন আপনি এর পাশাপাশি এটাও আপনাকে দেখতে হয়, তাই না? আমাদের দেখতে হয়। আচ্ছা, তাহলে স্বৈরতান্ত্রিক মডেলে সবসময় নেতা কর্মীদের তার নেতা বা বসের আদেশ প্রতিপালন করতে হয়, তারা কোনো মতামত এখানে গণ্য করে না, ফলে কর্মীদের মধ্যে হতাশার লাভ পরিলক্ষিত হয়। অতএব কর্মীদের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য তাদের সন্তুষ্ট করা দরকার। তত্ত্বাবধানমূলক মডেলে কর্মীদের সন্তুষ্টি এবং নিরাপত্তার প্রতি বিশেষ নজর দেন এবং কর্মীদের কিছুটা গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। এই মডেলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য নিম্নে আলোচনা করা হলো। আচ্ছা,
তার মানে তত্ত্বাবধানমূলক হলো যে কর্মীদের তত্ত্বাবধান, কর্মীদের ভালো মন্দ দেখভাল বা তাদের কাছ থেকে আমরা বিভিন্ন রকম মতামত, আহ, পরামর্শ এরকম নিয়ে আমরা যে কার্য সম্পন্ন করি সেটা হচ্ছে আমাদের কাছে তত্ত্বাবধানমূলক মডেল। আচ্ছা, সমর্থনমূলক মডেল সংগঠনের নেতৃত্বে এবং অন্যান্য প্রক্রিয়ার সময় এমন হতে হবে যে কর্মীগণ তাদের নিজেদের দক্ষতা বৃদ্ধির সমর্থনমূলক বিবেচনা করে। মানে কর্মীরা মনে করে যে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য, কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য তাদের সমর্থনকে তারা বিবেচনা করে। আচ্ছা, তো এখানে নেতৃত্বের যেটা বলা আছে যে ক্ষমতা ও অর্থের পরিবর্তে এর উপর ভিত্তি হলো নেতৃত্ব মাধ্যমে কর্মীদের সঠিক কাজে নিয়োগ করা যায়। ব্যবস্থাপনা কার্য, এখানে ব্যবস্থাপনার প্রধান কাজ হলো কর্মীদের সমর্থন দান করা। কর্মীর মনোভাব, এক্ষেত্রে কর্মীদের মনস্তাত্ত্বিক ফলাফল হলো কাজে অংশগ্রহণ বা অনুভূতি। তারা সংগঠনের কাজকে নিজের মনে করে কাজ করে। আচ্ছা, অর্থাৎ আমরা কোনো মানুষ কোনো কাজ করলে, কোনো ভালো কাজ করলে তাকে সমর্থন দিতে হবে, অ্যাপ্রিসিয়েট করতে হবে। সেই মডেলের কথা বলছে যে আমরা কর্মীদের সমর্থন দিয়ে আমরা এই মডেলে কাজগুলো করতে পারি, কাজ সম্পাদন করতে পারি বা ভালোভাবে সংগঠন চালাতে পারি। সর্বশেষ আছে অংশীদারিত্বের মডেল বা কলেজিয়াল মডেল। অংশীদারিত্ব বলতে আমরা বুঝতে পারতেছি কোনো ডিসিশন নেওয়ার জন্য সকল কর্মচারী কর্মকর্তাদের অংশগ্রহণ থাকবে, তারা মতামত দিবে, এই জিনিসগুলো, তাই না? মানে একটা সংঘবদ্ধ বা একটা গোষ্ঠীবদ্ধ আহ, আহ, জনগণ নিয়ে আমরা কোনো একটি কাজ সম্পাদন করে থাকি। তাহলে এই মডেলটি সমর্থনমূলক মডেলের একটি সম্প্রসারিত রূপ। সমর্থনমূলক মডেলের আগে যে মডেল দেখছি তার হচ্ছে সম্প্রসারিত, মানে অধিক জনগণ থাকবে আর কি। কলেজিয়াল পদবাচ্যটি এটি সাধারণ উদ্দেশ্যে সম্বলিত এক ব্যক্তি গোষ্ঠীর সাথে সম্পর্কিত। এটি একটি দলগত ধারণা বা বৈচিত্র্য নিম্নরূপ: ব্যবস্থাপকীয় কর্মীদের অংশীদারিত্বের ভিত্তিতে কার্য সম্পাদন করা। কার্যক্ষেত্রে ব্যবস্থাপকদের ভূমিকায় স্বীকৃতি দান দলগত কার্য সম্পাদন। আছে অংশীদারিত্ব বলতে আমরা এখানে যখন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে বা আমাদের প্রতিষ্ঠানের সকল কর্মচারীদের নিয়ে আমরা যখন কোনো কাজ সম্পাদন করি বা কোনো সিদ্ধান্ত নিয়ে থাকি, তখন আমরা সকলের মতামতকে আমরা প্রাধান্য দিয়ে আমরা একটা ঐকমত্যে পৌঁছাই। আচ্ছা, আপনি বাংলাদেশের সাংগঠনিক আচরণ মডেলগুলি প্রযোজ্যতা কিভাবে খুঁজে পান? মানে কোথায় কোথায় কি আমরা সাংগঠনিক আচরণের মডেলগুলো দেখলাম, এটা কোথায় কোথায় আমরা এই জিনিসগুলো খুঁজে পাই সেটা এখানে বর্ণনা করতে বলছেন। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে আমাদের মডেলগুলো দেখলাম কয়টি, সাংগঠনিক আচরণের মডেল কয়টি দেখলাম? 4টি মডেল দেখলাম, তাই না? শরীরতান্ত্রিক মডেল, তত্ত্বাবধান মডেল, সমর্থনমূলক মডেল, অংশীদারিত্ব মডেল। তাহলে বাংলাদেশে কোনগুলো আমরা দেখতে পাই? আচ্ছা, তাহলে এখানে শরীরতান্ত্রিক মডেলের বেলায় বলা আছে, এখানে বলা আছে বাংলাদেশের সাংগঠনিক আচরণ মডেলের প্রযোজ্যতা সাংস্কৃতিক নিয়ম, সামাজিক কারণ, অর্থনৈতিক অবস্থা এবং কর্মচারী ব্যবস্থাপকদের মধ্যে শিক্ষা ও সচেতনতার স্তর সহ বিভিন্ন কারণের উপর নির্ভর করে। বাংলাদেশে একটি সমষ্টিবাদী সংস্কৃতি রয়েছে যেখানে আন্তঃব্যক্তিক সম্পর্ক এবং গোষ্ঠী সম্প্রীতি অত্যন্ত মূল্যবান। প্রদত্ত যে প্রতিটি মডেল সাংগঠনিক আচরণের বিভিন্ন দিককে সম্বোধন করে। নিম্নে বাংলাদেশের সাংগঠনিক আচরণের মডেলগুলি প্রযোজ্যতা আলোচনা করা হলো। স্বৈরতান্ত্রিক, যেটা বলা আছে অটোক্রেটিক মডেল। স্বৈরতান্ত্রিক মডেল একটি কেন্দ্রীভূত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া দ্বারা চিহ্নিত করা হয়, যেখানে ক্ষমতা এবং কর্তৃত্ব এক ব্যক্তি বা একটি ছোট গোষ্ঠীর শীর্ষে থাকে। এই মডেলে বাংলাদেশের কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, যেখানে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমাদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বৈরতান্ত্রিক মডেল বিকল্প নেই, কারণ সিদ্ধান্ত একজন মানুষই নেবে। এক্ষেত্রে অন্য কোনো ডিপার্টমেন্ট বা অন্য কোনো কাটার সিদ্ধান্তের উপর বা মতামতের উপর নির্ভর করতে হয় না, এবং সেখানে একটি স্পষ্ট চেইন অফ কমান্ড রয়েছে।
এই মডেলটি কিছু ঐতিহ্যবাহী পারিবারিক মালিকানাধীন ব্যবসা বা শ্রেণীবদ্ধ সরকারি প্রতিষ্ঠানে দেখা যেতে পারে। হ্যাঁ, তাহলে শ্রেণীবদ্ধ সরকারি ব্যবসা সরকারি প্রতিষ্ঠান বলতে খোলামেলা সাধারণত ডিফেন্সের যেগুলো আছে সেগুলো বোঝায়। আর কিছু কিছু ঐতিহ্যবাহী যে কিছু পরিবার রয়েছে, সে পরিবারের কিছু পারিবারিক যে প্রতিষ্ঠান রয়েছে সে প্রতিষ্ঠানে এগুলো দেখতে পাই স্বৈরতান্ত্রিক। তত্ত্বাবধানমূলক মডেল বা কাস্টোডিয়াল মডেল। কাস্টোডিয়াল মডেলে এখানে আমাদের কর্মচারী কল্যাণ ও সুরক্ষার উপর একটি শক্তিশালী ফোকাস জোর দেওয়া হয়। সংস্থার নেতারা অভিভাবক এবং অভিভাবক হিসেবে কাজ করে তাদের কর্মীদের মঙ্গল নিশ্চিত করে, মানে তারা তত্ত্বাবধান করে যে কার কি সমস্যা, সে কাজ করছে কিনা বা কাজ করতে কি সমস্যা আছে, তাহলে তত্ত্বাবধান করা বলতে যেটা বোঝায়। এতে কর্মীদের মনোভাব চাঙ্গা থাকে এবং তারা কাজ স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে। তাহলে বাংলাদেশে এরকম কাস্টোডিয়াল মডেলের প্রযোজ্যতা কি থাকতে পারে, যে বাংলাদেশের কিছু বৃহৎ প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানে কাস্টোডিয়াল মডেলের প্রযোজ্যতা থাকতে পারে। কর্মচারীদের সুবিধা, নিরাপত্তা এবং কাজের নিরাপত্তার জন্য এই বিষয়টা বিবেচনা করা হয়। সমর্থনমূলক মডেল। সমর্থনমূলক মডেলও একই রকম যে মডেলটা আমরা আগে পড়লাম, যে কর্মচারীদের সমর্থন দেওয়া, ভালো কাজের সমর্থন দেওয়া, তাদের উৎসাহ দিতে হবে। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে এই মডেলটি ক্রমবর্ধমানভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছে। এটি বাংলাদেশের সমষ্টিবাদী সংস্কৃতির সাথে ভালোভাবে সম্পর্কিত, যেখানে দলগত কাজ এবং সহযোগিতাকে মূল্য দেওয়া হয়। অংশীদারিত্ব মডেল। অংশীদারিত্ব মডেল এখানে কলেজিয়াল মডেলে কর্মচারী এবং ব্যবস্থাপনার মধ্যে সহযোগিতা এবং সিদ্ধান্ত গ্রহণের সাংস্কৃতিক চর্চা করে। এটি টিমওয়ার্ক, খোলা যোগাযোগ এবং একটি সমান সাংগঠনিক কাঠামোর উপর কাজ করে। বাংলাদেশে এই মডেলটি আধুনিক এবং প্রগতিশীল সংস্থাগুলির জন্য আরো প্রযোজ্য হতে পারে, যারা বৈচিত্র্যময় কর্মশক্তির সমষ্টিগত জ্ঞান এবং দক্ষতাকে কাজে লাগাতে চায়। আচ্ছা, মানে মূলত সবগুলাই আমরা এখানে উপস্থিতি দেখতে পাই, মানে এখানে যে ইয়াটা প্রশ্নের উত্তরটা, যে সবগুলোর মডেলই আমরা উপস্থিতি দেখতে পাই। তো কোনটা কোন খাতে বা কোন জায়গায় আমাদের হবে সেটা একটু নির্দিষ্ট করে এখানে কোনো প্রতিষ্ঠানের নাম বলা নাই, বাট এখানে আমরা বলে দিয়েছে যে কোথায় কোথায় এটা লাগতে পারে। সবশেষে মতামতে বলা আছে, যাই হোক, এটা স্বীকার করা অপরিহার্য যে কোনো মডেলই সার্বজনীনভাবে প্রযোজ্য নয় এবং বাংলাদেশে এই মডেলগুলি কার্যকারিতা দেশের অভ্যন্তরে নির্দিষ্ট প্রেক্ষাপট এবং সাংগঠনিক বৈশিষ্ট্যের সাথে তাদের অভিযোজনের উপর নির্ভর করবে। আচ্ছা, এটাই আমাদের সর্বশেষ প্রশ্ন ছিল। আমরা অনেকদিন থেকে এই অধ্যায় দেখতে আসছি, অনেক বড় একটু অধ্যায়, অনেক বড় অধ্যায়। এই অধ্যায়ে আমাদের মোট 3টি প্রশ্ন আসবে, মানে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি, 3টি প্রশ্ন আসবে। আচ্ছা, আমরা যদি অনেক বড় মোট 33টা প্রশ্ন আছে। তো 33টা প্রশ্নের মধ্যে আমরা ইনশাল্লাহ এখানে পাবো 3, 5, 15টি ইনশাল্লাহ আসবে। এর মধ্যে আমরা একটু বাছাই করে দেখবো। আমি আপনাদের সাজেশন প্রোভাইড করিনি, সাজেশন প্রোভাইড করব। আমি কিছু আমার ব্যস্ততার কারণে, আমার একাডেমিক স্টুডেন্টদের এগুলো নোটপাতি তৈরি করার কারণে আমি আপনাদের এটা দিতে পারিনি। আমি অল্প এই সপ্তাহে দেওয়ার কথা ছিল, এখন বুঝতে পারছি না, আমি দিয়ে দিব আর কি। আমরা ওই কোটাই দেখবো, আর বাইরে আমরা দেখবো না। এখান থেকে 3টি প্রশ্নে আমরা আশা করি পাবো। আর পরবর্তীতে আমরা আশা রাখবো 2 নম্বর অধ্যায় যেটা আছে, এই 2 নম্বর অধ্যায়ে আমরা আলোচনা করব। 2 নম্বর অধ্যায়ে আসবে আমাদের ব্যবস্থাপনা, বেসিক ম্যানেজমেন্ট কনসেপ্ট অ্যান্ড এনভায়রনমেন্ট প্রসেস। এখানে বেসিক ম্যানেজমেন্ট কনসেপ্ট এনভায়রনমেন্ট অ্যান্ড প্রসেস, এটা নিয়ে আমাদের আসবে। এখানে ব্যবস্থাপনা সম্পর্কিত, আগে দেখেছি ব্যবসায় পরিবেশ, ব্যবসায় নিয়ে আমাদের আলোচনা করা হচ্ছে, এখন শুধু আমরা দেখবো ব্যবস্থাপনা সম্পর্কিত। এখানে মোট প্রশ্ন আছে মোটামুটি 23টা প্রশ্ন আছে। এই 3 এবং 1 এবং 2 নম্বর অধ্যায় মিলে কিন্তু আমাদের মোটামুটি 5টা প্রশ্ন পাবো আমরা। এই 1-2টা অধ্যায় যদি আমরা দেখি তাহলে ইনশাল্লাহ পাবো। আমরা আগামী দিন এখান থেকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখন আর এই অধ্যায়ে আলোচনা করছি না, আগামী দিন এটা দেখবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।